হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের যে সাজেশন অংশটি রয়েছে, অর্থাৎ যার পেজ নাম্বার 1086, সেই 1086 নাম্বার পেজে ভূগোলের যে সাজেশনটি রয়েছে তার সংক্ষিপ্ত প্রশ্নগুলি, যেগুলির মান 2, সেই প্রশ্নগুলির উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটি তোমরা দেখে নিলে মাধ্যমিকে তোমাদের ভূগোলের সাজেশন এবিটিএ টেস্ট পেপারে যেটি 1086 নম্বর পেজে রয়েছে তার সমস্ত উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। তোমাদের আর আলাদা করে কোথাও খুঁজতে হবে না। এই ভিডিওটিতে মাধ্যমিক যারা দেবে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। 2024 সালের মাধ্যমিকের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেজ নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, এবিটিএ টেস্ট পেপারের 1086 নম্বর পেজের সংক্ষিপ্ত প্রশ্ন। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলির 1 দাগ থেকে 50 দাগ, অর্থাৎ প্রশ্ন নাম্বার 1 নম্বর থেকে 50 নম্বর প্রশ্ন আলোচনা করব, তার উত্তরগুলি বলে দেব। পরের আর একটি ভিডিওর মাধ্যমে 51 থেকে বাকি থাকা প্রশ্নগুলি বলে দেব, কারণ একটা ভিডিওর মাধ্যমে টোটাল প্রশ্নের উত্তর বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আজকের ভিডিওর মাধ্যমে টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের 1086 নম্বর পেজের 1 থেকে 50 দাগের প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024 জিওগ্রাফি সাজেশন পেজ নাম্বার 1086, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভূগোল সাজেশন এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে যেটি 1086 নম্বর পেজে রয়েছে তার 2 নম্বরের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলি আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, ক্ষয় সীমা কাকে বলে? এটির উত্তর, নদী ভূপৃষ্ঠে যে গভীরতা পর্যন্ত ক্ষয় করতে সক্ষম সেই গভীরতাকেই নদীর ক্ষয় সীমা বা ক্ষয়ের শেষ সীমা বলে। সাধারণভাবে নদীর ক্ষয় সীমা হল নিকটতম সমুদ্র পৃষ্ঠ। 2 নাম্বার, পর্যায়ন কি? এটির উত্তর, চেম্বারলিন ও স্যালিসবেরি নামক 2 বিজ্ঞানী পর্যায়ন বা গ্র্যাডিয়েশন শব্দটি প্রথম ব্যবহার করেন। ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজের মাধ্যমে অসমতল ও বন্ধুর ভূপ্রকৃতির সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। এক কথায় বলা হয় অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। একে ক্রমায়নও বলা হয়। 3 নাম্বার, ধারণ অববাহিকা কাকে বলে? এটির উত্তর, যে অঞ্চলের ছোট বড় মাঝারি প্রভৃতি অসংখ্য জলধারা থেকে নদী জল সংগ্রহ করে তার প্রবাহকে বাড়ায় সেই অঞ্চলকে নদীর ধারণ অববাহিকা বলে। এটির উদাহরণ, যে বিস্তীর্ণ অঞ্চলের বৃষ্টিপাতের জল গঙ্গা ও তার বিভিন্ন উপনদীতে এসে পড়ে সেই সমগ্র অঞ্চলটি হলো গঙ্গা নদীর ধারণ অববাহিকা। তোমরা টেস্ট পেপারের 1086 নম্বর পেজ ওপেন করলে যে প্রশ্নগুলি দেখতে পাবে সেগুলিরই উত্তর এগুলি। যাদের কাছে টেস্ট পেপার নেই তাদেরও কিছু ভাবার কারণ নেই, কারণ প্রশ্ন এবং উত্তর দুটোই একসাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপর 4 নাম্বার, ষষ্ঠ ঘাতের সূত্রটি কি? এটির উত্তর, নদীর বহন ক্ষমতা যেসব অবস্থার উপর নির্ভর করে সেগুলির মধ্যে নদীর গতিবেগ খুব গুরুত্বপূর্ণ। কারণ কোনোভাবে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বেড়ে যায় তখন তার বহন ক্ষমতা 2/6 হারে বা 64 গুণ বাড়ে। এরই নাম নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। 5 নাম্বার, অবরোহণ ও আরোহণ কাকে বলে? এটির উত্তর, অবরোহণ যে প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত স্খলন, নদী, হিমবাহ প্রভৃতি বহির্জাত শক্তিসমূহের প্রভাবে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে যায়, সেই প্রক্রিয়া বা প্রক্রিয়া সমূহকে বলা হয় অবরোহণ বলে। যেমন অবরোহণের ফলে সুউচ্চ পর্বত ক্ষয়ে গিয়ে ক্ষয়জাত পর্বত, তারপর ক্ষয়জাত মালভূমি এবং শেষে ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়। এরপর আরোহণ প্রক্রিয়া, সঞ্চয়, অবক্ষেপণ এবং অধক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু অংশগুলি বা নিম্নভূমি সমূহ ভরাট হওয়ার যে প্রক্রিয়া তাকে আরোহণ বলে। যেমন পর্বতের পাদদেশে সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হওয়া। এরপর কিউসেক ও কিউমেক কি? কিউসেক নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে, এবং কিউমেক নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে কিউমেক বলে। ঘন মিটার জল প্রবাহিত হলে কিউমেক, ঘন ফুট জল প্রবাহিত হলে বলা হয় কিউসেক। এটি কিন্তু মনে রেখো। যদি এই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে তা জানাবে। এরপর 7 নাম্বার, ক্যানিয়ন কাকে বলে? এটির উত্তর,
কোনো নদী যদি তার গতিপথে বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলের নরম শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হয় তাহলে সেখানে বৃষ্টিপাতের অভাবে উপত্যকার দুপাশে ভূমিক্ষয় কম হয়, কিন্তু নরম শিলাস্তরের জন্য নদী যখন বেশি পরিমাণে নিম্নক্ষয় করে এর ফলে নদী উপত্যকা ইংরাজি অক্ষর আই আকৃতির মতো দেখতে হয় এবং অত্যন্ত গভীর ও সংকীর্ণ উপত্যকার সৃষ্টি হয়। এই অত্যন্ত গভীর সংকীর্ণ উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন। উদাহরণ হলো গ্র্যান্ড ক্যানিয়ন। এর পরের প্রশ্ন, প্রপাতকূপ কি? এটির উত্তর, পার্বত্য ও মালভূমি অঞ্চলে নদীর গতিপথের ঢাল হঠাৎ পরিবর্তিত হলে নদীর স্রোত সেই খাড়া ঢাল থেকে বিপুল বেগে নিচে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি করে। যেহেতু জলপ্রপাতের নিচের অংশের গতিবেগ ও শক্তি খুব বেশি থাকে তাই জল সেখানে নিচে পড়ে নদীখাতের সেই অংশে জলের আঘাতে এবং নদীর ক্ষয়কার্যের ফলে বেশ বড় গর্তের সৃষ্টি হয়। হাঁড়ির মতো দেখতে সেই গর্তকেই বলা হয় প্রপাতকূপ। এর পরের প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন, মন্থকূপ কি? এটির উত্তর, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড নুড়ি প্রভৃতি ঘুরতে ঘুরতে নিচের দিকে অগ্রসর হয়। এর ফলে পরিবাহিত নুড়ি ও প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে নদীখাতে কূপের মতো অনেক গর্তের সৃষ্টি হয়। এগুলিকে বলা হয় মন্থকূপ বা পাটহোল। এটির উদাহরণ সুবর্ণরেখা নদীখাতে এরকম মন্থকূপ দেখতে পাওয়া যায়। এরপর 10 নাম্বার, কাসকেড কি? এটির উত্তর, জলপ্রপাত একাধিক ধাপে নেমে এলে তাকে কাসকেড বলে। এই জলপ্রপাত খুব ছোট হয়। উদাহরণ, নর্মদা নদীর উৎসের কাছে কয়েক কিলোমিটারের মধ্যে কাসকেড দেখা যায়। প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা ভালো করে এখন থেকেই তৈরি করে নাও, উত্তর তো দেয়াই রয়েছে। তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে বা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে কিন্তু উত্তরগুলি তৈরি করে নেবে। 11 নাম্বার, ক্যাটারাক্ট কি? এটির উত্তর, জলপ্রপাতের প্রকাণ্ড জলধারা পরপর কয়েকটি জলধারার মধ্য দিয়ে নেমে এলে তাকে ক্যাটারাক্ট বলে। এরপর 12 নাম্বার, ক্রেভাস কি? এটির উত্তর, হিমবাহ যখন উঁচু পার্বত্য উপত্যকা বেয়ে নিচের দিকে নেমে আসতে থাকে তখন হিমবাহের পৃষ্ঠদেশে পরপর কয়েকটি ফাটলের সৃষ্টি হলে তাকে ক্রেভাস বলে। এটির উদাহরণ ঊর্ধ্ব হিমালয় পার্বত্য অঞ্চলে এই প্রকার ভূমিরূপ দেখতে পাওয়া যায়। তোমরা এবিটিএ টেস্ট পেপারের 1086 নম্বর পেজটি ওপেন করে রাখবে। পরপর প্রশ্নগুলি এখানে দেখতে পাবে এবং তার উত্তরগুলি কিন্তু আমি দাগ নাম্বার অনুযায়ী পরপর দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখো। এরপর 13 নাম্বার, বার্কশ্রুন্ড কি? এটির উত্তর, কড়ির মস্তক দেশের দেয়ালটি খুব খাড়া থাকে। হিমবাহ যখন এই কড়ির খাড়া ঢালের ওপর দিয়ে নিচের দিকে নেমে আসে তখন অনেক সময় হিমবাহের মস্তক ও মস্তকের দিকের ওই খাড়াই পর্বতগাত্রের মাঝে যে উল্লম্ব ফাঁক বা ফাটল সৃষ্টি হয় তাকে বার্কশ্রুন্ড বলা হয়। এরপর 14 নাম্বার, মিয়েন্ডার কাকে বলে? এটির উত্তর, নদীর নিম্ন প্রবাহে বা সমভূমি প্রবাহে নদীতে অসংখ্য আঁকাপাকা গতিপথ দেখা যায়, একে মিয়েন্ডার বলা হয়। এরপর 15 নাম্বার, হিমশৈল কি? এটির উত্তর, সমুদ্রে ভাসমান বিশালাকৃতির বরফের স্তূপকে হিমশৈল বা আইসবার্গ বলা হয়। হিমশৈলগুলির কেবলমাত্র 9 ভাগের 1 ভাগই জলের ওপরে দেখতে পাওয়া যায়। বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রাতেই এরকম একটি হিমশৈলের সাথে ধাক্কা লেগে গভীর সমুদ্রে ডুবে যায়। এরপর 16 নাম্বার, ফিয়র্ড কি? এটির উত্তর, ফিয়র্ড হলো সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হিমবাহ উপত্যকা। সমুদ্র উপকূলে হিমবাহ তার উপত্যকাকে এমন গভীরভাবে ক্ষয় করে যে সেই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচু হয়ে যায়। এরপর হিমবাহ অপসারিত হলে সেই গভীর উপত্যকাগুলি সমুদ্রের জলে ভরে যায়। হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট কিন্তু বর্তমানে সমুদ্রের জলে পূর্ণ এই ধরনের উপত্যকাকে ফিয়র্ড নামে পরিচিত। যেমন নরওয়ে, সুইডেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ফিয়র্ড দেখতে পাওয়া যায়। এরপর 17 নম্বর প্রশ্ন, এরিটি বা অ্যারেট কাকে বলে? এটির উত্তর, হিমবাহের উৎসমুখী ক্ষয়ের ফলে একই পর্বতশৃঙ্গের দুই দিকে দুটি কড়ি সৃষ্টি হলে এবং তাদের আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে মধ্যবর্তী সংকীর্ণ খাড়া শিরা বা তীক্ষ্ণ প্রাচীরের মতো অংশের সৃষ্টি হয় যা অ্যারিড বা এরিটি নামে পরিচিত। এটির উদাহরণ হিমালয় ও কারাকোরাম পর্বতে এরকম অনেক এরিটি দেখতে পাওয়া যায়।
এরপর 18 নাম্বার মরুদ্যান কি? এটির উত্তর অনেক সময় মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে বিরাট এলাকা জুড়ে বালি অপসারিত হতে হতে অবনত অংশটির গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে সেখানে তখন সহজেই জলের সন্ধান পাওয়া যায় এবং তার ফলে সেখানে নানা রকমের গাছ জন্মায়। এইভাবে ধুধু মরুভূমির মাঝে গাছপালা ঢাকা যে সবুজ ভূমিটি গড়ে ওঠে তাকে মরুদ্যান বলা হয়। এরপর 19 নাম্বার লোয়েস কি? এটির উত্তর মরুভূমির খুব সূক্ষ্ম বালুকণা ও পলিকণা বায়ু প্রবাহের মাধ্যমে বহুদূর পর্যন্ত উড়ে গিয়ে সঞ্চিত হলে তাকে লোয়েস বলে। এটির উদাহরণ উত্তর চীনের গোবি মরুভূমির বালি হুয়াংহো অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলির উত্তর ঠিক করে এখন থেকেই তৈরি করে নিও, এর মধ্যেই কিন্তু তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন ভূগোলের মাধ্যমিকে কমন পেয়ে যাবে। 20 নাম্বার অ্যারোসল কি? এটির উত্তর অ্যারোসল হলো বায়ু বা অন্য কোনো গ্যাসের সূক্ষ্ম কঠিন কণা বা তরল ফোঁটার সাসপেনশন। অ্যারোসল প্রাকৃতিক বা মানবসৃষ্ট যাহক হতে পারে। প্রাকৃতিক অ্যারোসলের উদাহরণ হলো কুয়াশা, ধুলো এবং মনুষ্যসৃষ্ট অ্যারোসলের উদাহরণ হলো বায়ু দূষণ এবং ধোঁয়া। এরপর 21 নাম্বার ইনসোলেশন কি? এটির উত্তর সূর্য থেকে বিকিরিত শক্তির প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র আলোক তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছায়। এই ক্ষুদ্র আলোক তরঙ্গকে সূর্যরশ্মির তাপীয় ফল বা আগত সৌর বিকিরণ বা ইনসোলেশন বলে। এরপর 22 নাম্বার অ্যালবেডো কি? এটির উত্তর সূর্য থেকে পৃথিবীতে আগত মোট সৌর বিকিরণের শতকরা 34 ভাগ বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায় এবং এর দ্বারা ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে না। একে পৃথিবীর অ্যালবেডো বলে। এরপর 23 নাম্বার এল নিনো কাকে বলে? এটির উত্তর দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু ও ইকুয়েডরের উপকূলে কোনো কোনো বছর ক্রিসমাসের সময় শীতল পেরু স্রোতের পরিবর্তে যে দুর্বল প্রকৃতির উষ্ণ সমুদ্র স্রোতের আবির্ভাব ঘটে সেই ঘটনাকে এল নিনো বলে। এল নিনোর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অংশের আবহাওয়ার অস্বাভাবিক গোলযোগ দেখা যায়। এরপর 24 নাম্বার নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস কি? এটির উত্তর নিরক্ষীয় শান্ত বলয় বা ITCZ হলো নিরক্ষীয় অঞ্চলে যেখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এক কেন্দ্রমুখী হয়ে একটি সরু ফিতের মতো স্থানে নিশ্চল অনড় বায়ু প্রবাহহীন বায়ুমণ্ডলের সৃষ্টি করে, যাকে নাবিকেরা খর্বাকৃতি বা নিশ্চল আবহাওয়ার অঞ্চল বলে থাকেন। একে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলে। প্রতিটি প্রশ্ন মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। এবিটিএ টেস্ট পেপারের 1086 নম্বর পেজে এই প্রশ্নগুলি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলি, তার উত্তরগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমরা দেখে নিও। এরপর 25 নাম্বার অশ্ব অক্ষাংশ কাকে বলে? এটির উত্তর কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার দুপাশে 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে সারা বছর ধরে বায়ুর উচ্চচাপ দেখা যায়। ক্রান্তীয় অঞ্চলের শীতল ও ভারী বায়ু নিম্নমুখী হওয়ায় বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না। এই অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বা অশ্বাক্ষ বলা হয়। এরপর 26 নাম্বার কোরিওলিস শক্তি কাকে বলে? এটির উত্তর আবর্তন গতির জন্য পৃথিবীতে একটি কেন্দ্রাতিগ বা কেন্দ্র বহির্মুখী শক্তি সৃষ্টি হয়, যার প্রভাবে পৃথিবীর সব প্রবাহমান পদার্থের দিক বিক্ষেপ ঘটে। 1835 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ গাসপার্ড গুস্তাভ কোরিওলিস পৃথিবীর আবর্তন ঘটিত এই শক্তি বা বলের তত্ত্বটি আবিষ্কার করেন বলে তাকে কোরিওলিস বল বা কোরিওলিস শক্তি নামে অভিহিত করা হয়। এরপর 27 নাম্বার 22 ব্যালট সূত্রটি লেখো। এটির উত্তর উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন ফিরে দাঁড়ালে বাম দিক অপেক্ষা ডান দিকে অধিক বায়ুচাপ অনুভূত হয়, অর্থাৎ ডান দিকে উচ্চচাপ ও বাম দিকে নিম্নচাপ হয়, এবং দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিক অপেক্ষা বাম দিকে অধিক বায়ুচাপ অনুভূত হয়, অর্থাৎ বাম দিকে উচ্চচাপ ও ডান দিকে নিম্নচাপ হয়। এটির প্রবক্তা CHD 22 ব্যালট। তাঁর নামানুসারেই পরবর্তীতে এই সূত্রটি 22 ব্যালট সূত্র নামে পরিচিতি পেয়েছে। এরপর 28 নাম্বার ঘূর্ণবাতের চক্ষু কি? এটির উত্তর শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে এক গতিহীন শান্তপ্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে। একে ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলে। এর ব্যাস প্রায় 10 কিলোমিটার থেকে 20 কিলোমিটার বিস্তৃত। ক্রান্তীয় ঘূর্ণাবাতে চক্ষুর চারদিকে লিথোস্ট্র্যাটাস মেঘের আস্তরণ থাকে।
29 নাম্বার, গর্জনশীল চল্লিশা কি? এটির উত্তর, উন্মুক্ত মহাসাগরের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় দক্ষিণ গোলার্ধের বিভিন্ন অক্ষরেখায় পশ্চিমা বায়ুর যে বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় তার ভিত্তিতে 40-এর অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা বলা হয়। দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের পর স্থলভাগ বিশেষ থাকে না, ফলে পশ্চিমা বায়ুর গতির ওপর ঘর্ষণজনিত বাধা কম পড়ে। এর জন্য দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে উত্তর পশ্চিম এবং পশ্চিমা বায়ু সারা বছর ধরে সশব্দে প্রবল বেগে এবং অপ্রতিহতভাবে প্রবাহিত হয়। এটি গর্জনশীল চল্লিশা। 30 নাম্বার, মৌসুমী বিস্ফোরণ কি? এটির উত্তর, কোনো কোনো বছর ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। একে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। 31 নাম্বার, আপেক্ষিক আর্দ্রতা কি? এটির উত্তর, আপেক্ষিক আর্দ্রতাকে সচরাচর শতকরা হিসাবে প্রকাশ করা হয়, যা একই তাপমাত্রার সর্বোচ্চ যে আর্দ্রতা পাওয়া যায় তার সাপেক্ষে পরম আর্দ্রতার একটি তাৎক্ষণিক অবস্থা নির্দেশ করে। আর নির্দিষ্ট আর্দ্রতা হলো উপস্থিত জলীয় বাষ্পের ভরের এবং আর্দ্র বায়ুর মোট ভরের অনুপাত। আর্দ্রতা ভূপৃষ্ঠীয় জীবনে গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। এরপর 32 নাম্বার, শিশিরাঙ্ক কাকে বলে? এটির উত্তর, যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্ক হলো এমন তাপমাত্রা যাতে পৌঁছলে বায়ুর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। বায়ুকে আরো শীতল করলে এতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল জল উৎপাদন করে। 33 নাম্বার, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এটির উত্তর, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু পাহাড় পর্বতে বাধা পেয়ে প্রতিবাদ স্থানে বৃষ্টিপাত ঘটানোর পর তাতে আর জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্পহীন ওই শুকনো বাতাস পাহাড় পর্বত অতিক্রম করে পাহাড়ের অপর দিকের অনুবাদ ঢালে গেলে তার উপর থেকে নিচে নামার দরুন উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় সেখানে আর বিশেষ বৃষ্টিপাত হয় না বা পরিমাণে অত্যন্ত কম হয়। পাহাড়ের বায়ুমুখী দিকের বিপরীত দিকের প্রায় বৃষ্টিহীন অনুবাদ ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। এটির উদাহরণ, বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু বাংলাদেশের ওপর দিয়ে এসে গাঢ় খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় এবং ওই সব পর্বতের বায়ুমুখী প্রতিবাদ ঢালে অবস্থিত মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি ও মৌসিনরাম অঞ্চলে প্রবল শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের রাজধানী শিলং এইসব পর্বতের অনুবাদ ঢালে অবস্থিত হওয়ায় বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে, তাই এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এরপর 34 নাম্বার, মগ্ন চড়া কি? এটির উত্তর, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের স্থানে বয়ে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায়। এর ফলে হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, বালি, পলি, কাঁকড় জমা হয়ে যে নিমগ্ন ভূভাগ গঠন করে তাই মগ্নচড়া নামে পরিচিত। যেমন গ্র্যান্ড ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। প্রশ্নের উত্তরগুলি কিন্তু অত্যন্ত ভালো করে তৈরি করে নাও। এই প্রশ্নের উত্তরগুলি 2 নম্বরে তৈরি করে নিলে ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। 35 নাম্বার, হিমপ্রাচীর কাকে বলে? এটির উত্তর, উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে পাশাপাশি প্রবাহিত উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের সবুজ জলের মাঝে এক বিভাজন রেখা বহুদূর পর্যন্ত দেখা যায়। এই বিভাজন রেখাকে হিমপ্রাচীর বলে। এরপর 36 নাম্বার, শৈবাল সাগর কি? শৈবাল সাগর হলো সমুদ্রের মাঝে স্রোতহীন অঞ্চল যেখানে শৈবাল ও অন্যান্য আগাছা জন্মায়। এটা পৃথিবীর একমাত্র সাগর যার কোনো উপকূল নেই। এটা 1107 কিলোমিটার প্রশস্ত এবং 3200 কিলোমিটার দীর্ঘ। 37 নাম্বার, গায়ুর কি? এটির উত্তর, উত্তর মহাসাগরের সমুদ্র স্রোত চক্রাকারে ঘুরে যে জলবর্ত সৃষ্টি করে তাকে সমুদ্র স্রোতের চক্রগতি বা গায়ুর বলা হয়। 38 নাম্বার, বান ডাকা কি? এটির উত্তর, ভরা কোটালের সময় সমুদ্রের জল দ্রুত গতিতে নদীর মধ্যে প্রবেশ করলে তখন ভাটা স্রোতের বাধায় এবং দুই বাধার ফলে জোয়ারের জল আরো বেশি ফুলে ফেপে ওঠে এবং খাড়া দেয়ালের মতো সৃষ্টি করে। এইভাবে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসকে জোয়ারি বান বলা হয়। নদীতে এই বান প্রবেশ করার সময় গর্জনের মতো শোনায় বলে একে বান ডাকা বলা হয়। এরপর 39 নাম্বার, অ্যাপোজি কি? এটির উত্তর, চাঁদ এক উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক 4,07,000 কিলোমিটার হয় তাকে চাঁদের অ্যাপোজি বা অপসূর অবস্থান বলে।
এই সময় যে জোয়ারের সৃষ্টি হয় তাকে অ্যাপোজি বা অপভূ জোয়ার বলে। এর পরের প্রশ্নটি পেরিজি কি? এটির উত্তর উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর সবথেকে কাছে 3,56,000 কিলোমিটারে থাকে, চাঁদের এই অবস্থানকে পেরিজি বা অনুসুর অবস্থান বলে। এই সময় সৃষ্ট জোয়ারকে পেরিজি বা অনুভূ জোয়ার বলে। এইগুলি থেকে কিন্তু তোমরা 3 নম্বরের যে পার্থক্য থাকে সেগুলোও কিন্তু তৈরি করে নিতে পারবে। 41 নাম্বার সিজিগি কি? এটির উত্তর পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সিজিগি বলা হয়। এই অবস্থানকে দুটি ভাগে ভাগ করা হয়, সংযোগ অবস্থান এবং প্রতিযোগ অবস্থান। অমাবস্যা তিথিতে অর্থাৎ সংযোগ অবস্থানে চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে থেকে ভূপৃষ্ঠের জলরাশিকে আকর্ষণ করে বলে পূর্ণিমা তিথির তুলনায় অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য বেশি হয়। এর পরের প্রশ্ন 42 নাম্বার সাড়াসাড়ি বান কি? এটির উত্তর বর্ষাকালে অমাবস্যা তিথিতে ভরা কোটালের সময় হুগলি নদীতে জলস্ফীতির পরিমাণ এত বেশি হয় যে এই অবস্থায় দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের যুদ্ধকালীন অবস্থার সাথে একে তুলনা করা হয়, তাই এই বানকে সাড়াসাড়ি বান বলা হয়। 43 নাম্বার বিওডি কাকে বলে? এটির উত্তর কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় একক পরিমাণ জলে উপস্থিত জৈব উপাদান সমূহকে অণুজীব দ্বারা বিভাজিত বা বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা জৈবনিক অক্সিজেন চাহিদা বলা হয়। এগুলি কিন্তু যে কোনো একটি নামে আসতে পারে, নামগুলি কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে। 44 নাম্বার ইউট্রফিকেশন কাকে বলে? এটির উত্তর ইউট্রফিকেশন হলো একটি পদ্ধতি যেখানে জলাশয়ের মধ্যে অতিরিক্ত পুষ্টি উপাদান যেমন ফসফরাস, নাইট্রোজেনের জন্য জলের মধ্যে থাকা ক্ষুদ্র শ্যাওলা জাতীয় উদ্ভিদ বা প্ল্যাঙ্কটনের প্রচুর বৃদ্ধি ঘটে বা বেড়ে যায় এবং পুরো জল সবুজ হয়ে যায়। প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের 1086 নাম্বার এবিটিএ টেস্ট পেপারের ভূগোল অংশের সংক্ষিপ্ত উত্তরবর্তী প্রশ্নে রয়েছে, ভালো করে কিন্তু প্রশ্নগুলি তোমরা তৈরি করে নিও। 45 নাম্বার ই বর্জ্য কাকে বলে? এটির উত্তর ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য বলতে পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জাম বা পরিত্যক্ত যন্ত্রপাতিকে বোঝায়। এগুলি মূলত ভোক্তার বসবাসকারীতে ব্যবহৃত বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ, ক্যামেরা, মাইক্রোওয়েভ, কাপড় ধোয়ার বা শুকোনোর যন্ত্র, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি। এগুলি পরিত্যক্ত হয়ে গিয়ে যখন পড়ে থাকে তখনই তাকে ই বর্জ্য বলা হয়। এরপর 46 নাম্বার কম্পোস্টিং কি? এটির উত্তর কম ক্ষতিকারক জৈব বর্জ্য থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে জৈব সার বা কম্পোস্ট সার তৈরির উপাদানের পদ্ধতিকে কম্পোস্টিং বলা হয়। এরপর 47 নাম্বার স্ক্রাবার কি? এটির উত্তর কলকারখানায় দূষিত বায়ুকে পরিশুদ্ধ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্ক্রাবার বলে। এই যন্ত্রটি কারখানায় নির্গত গ্যাসীয় বর্জ্য থেকে বিষাক্ত পদার্থকে শোষণ করে। স্ক্রাবারে রাখা কলিচুন ও জলের মধ্য দিয়ে দূষিত বায়ু চালনা করলে বস্তুকণাগুলি শোধিত হয়। স্ক্রাবার দুই ধরনের হয়, আর্দ্র স্ক্রাবার এবং শুষ্ক স্ক্রাবার। এরপর 48 নাম্বার ভরাটকরণ বলতে কি বোঝো? এটির উত্তর মাটির নিচে থাকা বজ্রগুলি জৈব ভঙ্গুর বলে এদের পচন হয় এবং এর ফলে এগুলির ভৌত, রাসায়নিক এবং জৈব ধর্মের পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়া চলার সময় এইগুলি থেকে মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস উৎপন্ন হয়। এই প্রক্রিয়া শেষ হবার পর যা অবশিষ্ট হিসাবে পড়ে থাকে সেগুলি দিয়ে নিচু জমি ভরাট করা হয়, এগুলিকে বলা হয় ভরাটকরণ। এরপর 49 নম্বর ভার্মি কম্পোস্টিং কি? এটির উত্তর বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে কেঁচোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে যে জৈব সার তৈরি করা হয় তাকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলে। ভার্মি কম্পোস্ট তৈরি করতে ব্যবহৃত জৈব পদার্থ বায়ুশূন্য প্রক্রিয়ায় পচানো হয়। এবং 50 নাম্বার গঙ্গা অ্যাকশন প্ল্যান কাকে বলে? এটির উত্তর 1985 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘোষণা করেছিল। এটি প্রথম নদী কর্ম পরিকল্পনা যা ঘরোয়া পয় নিষ্কাশনকে বাধা, ডাইভারসিশন এবং শোধনের মাধ্যমে জলের গুণগত মানের উন্নতির জন্য চালু করা হয়েছিল। নদীতে বিষাক্ত এই শিল্প এবং রাসায়নিক বর্জ্যের প্রবেশ রোধ করাই ছিল এই পরিকল্পনার লক্ষ্য। অর্থাৎ 1086 পাতায় যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে ভূগোলের, তার 1 দাগ থেকে 50 দাগ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো।
51 দাগ থেকে 101 নম্বর দাগের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু এর পরের ভিডিওতে আমি আলোচনা করব, কারণ একটি ভিডিওর মাধ্যমে যদি এতগুলি প্রশ্ন আলোচনা করা হয় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই 50টি প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। পরের পার্ট 2 এর মাধ্যমে বাকি এবিটি এর প্রশ্নগুলি যেগুলি ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশনে রয়েছে সেগুলি আলোচনা করা হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যে প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম এগুলির উত্তর তো তোমাদের আর কোথাও খুঁজতে হবে না, তোমরা এখান থেকে এর উত্তরগুলি পেয়ে যাচ্ছ। তোমরা উত্তরগুলি খাতায় লিখে নাও বা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে উত্তরগুলি কিন্তু প্রস্তুত করে নাও। ভিডিওটি তোমাদের মাধ্যমিক সাজেশন অর্থাৎ মাধ্যমিক 2024 এর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবিটিএ টেস্ট পেপারের 1086 নম্বর পেজে এই সমস্ত প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে। যাদের কাছে বই রয়েছে প্রশ্নগুলি সেখানে দেখো এবং উত্তরগুলি এখান থেকে তৈরি করে নাও, এবং যাদের বই নেই তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি প্রশ্ন উত্তর দুটোই একসাথে তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই প্রশ্নগুলি তৈরি করে নাও। যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। তো আপাতত তোমরা ভিডিওটি পুনরায় দরকার পড়লে প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো এবং এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্ন যেটি এবিটিএ টেস্ট পেপারের 1086 নম্বর পেজে রয়েছে তার সমস্ত উত্তরগুলি 1 দাগ থেকে 50 দাগ পর্যন্ত তোমরা পেয়ে গেলে। পরের আরেকটি ভিডিওর মাধ্যমে 51 থেকে বাকি থাকা সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর আমি আলোচনা করব, তার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকে যে প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের বলে দিলাম এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু এখন থেকেই তোমরা প্রস্তুত করে নাও, তাহলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ভূগোলের। তাও যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা তোমাদের কিছু জানার থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।